হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, সার্বভৌমিকতার সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এবারে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হয়। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রের যতগুলি বৈশিষ্ট্য আছে তার মধ্যে সার্বভৌমিকতা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাষ্ট্রকে অন্যান্য সামাজিক সংগঠন থেকে পৃথক করে তাকে স্বাতন্ত্র্য মর্যাদা দিয়েছে। এই বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্র আইন তৈরি করে, তা কার্যকর করে। অথচ সার্বভৌমিকতার স্বরূপ কী বা কোথায় অবস্থান সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। এর মধ্যে ইংরেজ আইনবিদ জন অস্টিনের নাম উল্লেখযোগ্য। তারপরে বলা হচ্ছে দেখো, অস্টিনের মতবাদ 1832 সালে প্রকাশিত লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে অস্টিন তার সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করেন। তিনি বেনথাম ও হবসের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন। হবস অনুসরণ করে তিনি বলেছিলেন, সার্বভৌম হলো রাষ্ট্রের চূড়ান্ত শক্তি। এই সার্বভৌম শক্তির আদেশ হলো আইন। আইনের সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সার্বভৌম হলো প্রথা, রীতি ও আইনের ঊর্ধ্বে। এই সার্বভৌমিকতার নির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অপর কোনো কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করে সেই সমাজের অধিকাংশ মানুষের স্বাভাবিক আনুগত্য লাভ করে, তখন সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ ওই সমাজে সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হয়। এবার হচ্ছে দেখো, সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। অধ্যাপক ল্যাস্কি অস্টিনের দেওয়া সংজ্ঞা বিশ্লেষণ করে সার্বভৌমিকতার নিম্নলিখিত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো, অস্টিনের সার্বভৌম হলো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, রুশোর সাধারণ ইচ্ছার মতো অস্পষ্ট নয়। তারপরে বলা হচ্ছে দেখো, সার্বভৌম ক্ষমতা হলো চূড়ান্ত ও চরম, তার কথাই হলো শেষ কথা। এই ক্ষমতা কোনো নৈতিক আইন বা প্রথা ও রীতিনীতির দ্বারা সীমাবদ্ধ নয়। তারপরে আছে দেখো, সার্বভৌমিকতা অবিভাজ্য, অর্থাৎ একে খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না। অন্য কোনো ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান এই ক্ষমতার অংশীদার হতে পারে না। পরের পয়েন্ট, জনগণ স্বাভাবিকভাবে সার্বভৌমের প্রতি আনুগত্য জানাবে, অর্থাৎ সার্বভৌম শক্তি বল প্রয়োগ করে আনুগত্য আদায় করতে পারবে না। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরটায় যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। পরের পয়েন্ট দেখো, সার্বভৌমের আদেশ হলো আইন। এই আইন সকলে মানতে বাধ্য, আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। এবার আছে দেখো সমালোচনা। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত হেনরি মেইন বলেছেন, অস্টিনের একত্ববাদ ইতিহাসের সমর্থন পাবে না, কারণ অস্টিন বলেছেন সার্বভৌম অপ্রতিহত ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। যেমন অস্টিন বলেছেন, ইংল্যান্ডের রানী সহ পার্লামেন্ট সার্বভৌম, তাই অসীম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতার বলে নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে পারে। কিন্তু অধ্যাপক ল্যাস্কি বলেছেন, আইনের দিক থেকে বাধা না থাকলেও কার্যত পার্লামেন্ট যা খুশি আইন, যেমন ভোটাধিকার কেড়ে নেওয়া, সর্বস্ব লুণ্ঠন করা প্রভৃতি আইন করতে পারে না। তারপর দ্বিতীয়ত, অস্টিনের একত্ববাদীগণ গণতন্ত্রের মূলে আঘাত এনেছে। বহুত্ববাদীরা বলেছেন, গণতন্ত্র হলো জনগণের শাসন, এখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। কিন্তু অস্টিন রাষ্ট্রের শৈলী ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে গণসার্বভৌমত্বকে অস্বীকার করেছেন। তৃতীয়ত হচ্ছে, অস্টিনের একত্ববাদী তত্ত্বে আইন সম্পর্কে ধারণা ত্রুটিপূর্ণ, কারণ তার মতে ল ইজ দ্য কমান্ড অফ সভরিয়েন, অর্থাৎ আইন হলো সার্বভৌমের আদেশ। কিন্তু হেনরি মেইন বলেছেন, এমন অনেক আইন আছে যেগুলি বহুত্ববাদী সমাজের প্রথা থেকে এসেছে।
সুতরাং সুতরাং সার্বভৌমের আদেশ থেকে সুতরাং এগুলি সার্বভৌমের আদেশ থেকে সৃষ্টি হয়নি। প্রকৃতপক্ষে সমাজ জীবনে এইসব প্রথা এতই গুরুত্ব যে এগুলিকে অস্বীকার করা সম্ভব নয়। চতুর্থ, একত্ববাদীরা বলেছেন সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য, সুনির্দিষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বহুত্ববাদের প্রেক্ষাপটে ক্ষমতাকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সুতরাং সার্বভৌম ক্ষমতা অবিভাজ্য নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ খুঁজে পাওয়া যাবে না যার যার মধ্যে সার্বভৌমিকতার অবস্থান করছে। জনগণ সার্বভৌম, কিন্তু সেটি সুনির্দিষ্ট নয়। তারপর দেখো মূল্যায়ন। সমালোচিত হলেও একথা সত্য, অস্টিন এর একত্ববাদী তাত্ত্বিকরা আইনগত সার্বভৌমিকতাকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা অত্যন্ত স্পষ্ট ও যুক্তিসঙ্গত। বহুত্ববাদী সমালোচকেরা অস্টিনকে স্বৈরাচারিতার সমর্থক বলেছেন, কিন্তু এই অভিযোগ সত্য নয়। রাষ্ট্রবিজ্ঞানী কোকার বলেছেন অস্টিনের সমালোচকরা তাকে ভুল বুঝেছেন, কারণ সার্বভৌমকে জনগণের স্বাভাবিক অনুগত্যের ওপর প্রতিষ্ঠা করে তিনি জনগণের সম্মতিকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে তিনি গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তবে একত্ববাদীরা আইনগত সার্বভৌমিকতার ওপর বেশি গুরুত্ব আরোপ করতে গিয়ে রাজনৈতিক সার্বভৌমিকতাকে কিছুটা উপেক্ষা করেছেন, তাই এই মতবাদ অসম্পূর্ণ। এই ছিল তোমাদের আজকের ক্লাস।